আচ্ছা, তো আমরা আমার ডিসপ্লেতে আনা আছে, আমি ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। পাওয়ার পয়েন্ট ওপেন করলেও আমরা যেটা দেখতে পাই, ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রেও এরকম দেখতে পেয়েছিলাম। এটার নাম হচ্ছে ব্যাক স্টেজ ভিউ। ব্যাক স্টেজ ভিউয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন পাবো এবং তার পাশে কয়েকটা টেমপ্লেট পাবো। মোর থিম অপশনে ক্লিক করলে আরও অনেকগুলো থিম পাওয়া যাবে। এগুলো হচ্ছে এক একটা থিম, এবং ওপেন ক্লিক করলে আমরা ওপেন করতে পারবো আমাদের কম্পিউটারে যদি আগে থেকে পাওয়ার পয়েন্ট কোনো ফাইল থাকে সেগুলো ওপেন করতে পারবো। আর নিউ ক্লিক করলে তো সেটা এটা পাবো। এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যেটা, এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে আমাদের এরকম চালু হবে প্রত্যেকের। তো এই যেটা চালু হচ্ছে, এটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম একটা স্লাইড। এগুলোকে বলা হবে এক একটা স্লাইড। তো আমরা ওয়ার্ডের ক্ষেত্রে এক একটা পেজ দেখেছি না, এক এক পেজের পরে আরেকটা পেজ। এক্সেলের ক্ষেত্রে দেখেছি কি হাজার হাজার সেল একসাথে একটা শিটে। এক্সেলের ক্ষেত্রে ছিল শিট, পরে প্লাস করে আরেকটা শিট নেওয়া যায়। আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে স্লাইড। এটা একটা স্লাইড, এখানে চাইলে আরও স্লাইড এক এক করে অ্যাড করে নিতে পারবো। তো আমরা স্লাইড অ্যাড করার আগে একটু দেখে নেই আমাদের মেনুতে কি কি আছে। উপরে কি কি আছে দেখা যায়। এই কয়টা হচ্ছে কি মেনু বার, এবং এই কয়টা কি এই কয়টাকে কি বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর এই যেটা, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল বার বলা যায়। এবং এই নিচের এইগুলো কি রিবন বার। এটা আমরা ওয়ার্ডে শিখেছি, এক্সেলেও শিখেছি, এখানেও সেম। তো এক্সেল ওয়ার্ডের থেকে যেগুলো আলাদা আছে আমি সেগুলোই শুধু দেখাই যায়, বাকিগুলোকে দেখানোর প্রয়োজন আছে। হোম মেনুতে এই যে ক্লিপবোর্ড মেনুটা ছিল আছে। এখানে স্লাইড নামের একটা মেনু বেশি আছে, তাই না? এই স্লাইড নামের যে মেনুটা, এখানে একটা হচ্ছে নিউ স্লাইড, একটা হচ্ছে লেআউট, একটা রিসেট, একটা সেকশন। এই কয়েকটা বিষয় এখানে আছে। ফন্ট গ্রুপে যেমন ছিল প্রায় তেমনই আছে। প্যারাগ্রাফ গ্রুপটা যেমন ছিল তেমনই আছে। শেপ অ্যারেঞ্জ যেমন ছিল তেমনই আছে। শেপ ফিল, শেপ আউটলাইন এগুলো আমরা জানি, এগুলো ছিল ইনসার্টের শেপের ভিতরে, কিন্তু এখানেও আছে। ফাইন্ড রিপ্লেস সিলেক্ট এটা আমরা জানি নাকি। ইনসার্ট মেনুতে গেলে ইনসার্ট মেনুর যেগুলো আছে এটাও মোটামুটি টেবিল সম্পর্কে জানি, পিকচার জানি, স্ক্রিনশট জানি, ফটো অ্যালবাম জানি, শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, চার্ট, এ কয়টা আমরা জানি। এই নিউ স্লাইডটা যেটা আমাদের হোমে ছিল ইনসার্টেও আছে। নিউ স্লাইডটা আমরা দেখব। জুম বলতে জুম দেয়া, এটা বুঝি সবাই। লিঙ্ক আমরা জানি। কমেন্ট, টেক্সট বক্স, হেডার মোটামুটি একই রকমের। এই ওয়ার্ড আর্ট এটাও আছে, এখানে এটা আছে, এটাও জানি। ইকুয়েশন, সিম্বল এটাও জানি। মিডিয়া, অডিও, ভিডিও অ্যাড করা, স্ক্রিন রেকর্ডিং অ্যাড করা, ইনসার্ট করা, এটা বুঝি। ড্র অপশনে সবার মতোই যা ছিল তাই, ওটা দরকার নাই। ডিজাইনের ভিতরে এমন রয়েছে, ডিজাইনের ভিতরে অনেক থিম আছে, যে থিমের এই পাশে আবার অনেক ভেরিয়েন্ট আছে। এই পাশে থিম, এই পাশে ভেরিয়েন্ট। থিম এবং ভেরিয়েন্ট বুঝেন? মোবাইলের ক্ষেত্রে ডিজাইন মানে মডেল এবং ভেরিয়েন্ট বুঝেন না, থিমের ডিজাইন আছে। এগুলো হচ্ছে একটা থিমের ডিজাইন। ধরি এই ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, এই থিমের এইগুলো হচ্ছে ভেরিয়েন্ট। এই থিমটা ক্লিক করলাম, এই একটা ভেরিয়েন্ট, এই একটা ভেরিয়েন্ট, এই একটা ভেরিয়েন্ট, এই একটা ভেরিয়েন্ট। তার মধ্যে ফোনের ডিজাইনের ক্ষেত্রে একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার, একটা গ্রে কালার, প্রত্যেকটা কালার কিন্তু ভিন্ন, কিন্তু মডেল একই। তো ওই প্রত্যেকটা কালার ভিন্ন, ওইগুলোর মানে হচ্ছে ভেরিয়েন্ট ভিন্ন। তো আমরা থিম, এখান থেকে থিম চয়েস করে দিতে পারবো।
ঠিক আছে, যে থিমটা দিব সেই অনুযায়ী থিম হয়ে যাবে। তো থিম আমরা আপাতত না দেই, থাকুক এভাবে। এরপর ট্রানজিশন নামের একটা মেনু আছে, সম্পূর্ণ নতুন। এই ট্রানজিশনে অনেক ধরনের ট্রানজিশন দেখতে পাওয়া যাবে। তো ট্রানজিশনগুলো কি বা ট্রানজিশন কাকে বলে সেটা আমরা জানবো, এবং এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। এরপরে আছে অ্যানিমেশন, এখানে অনেকগুলো অ্যানিমেশন দিতে পারবো। এরপর স্লাইড শো করতে পারবো আমরা। এরপর রেকর্ডের অপশন আছে, প্রিভিউ অপশন, রিভিউ আছে, ভিউ আছে। ভিউটা ন্যাচারালি আগের মতোই আছে। তারপর হোমে আসি, একটু দেখি কি অবস্থা। ওটা না থাকলেও আনা যায়, সমস্যা নেই। আচ্ছা, হোমে আসলে আমরা দেখি কি ফন্ট এবং প্যারাগ্রাফ মেনু লক আছে, তাই না? লক আছে না? আমরা যদি এখানে ক্লিক করি তখন এটা আনলক হয়েছে, এখানে ক্লিক করলে আনলক হয়েছে। এই দুইটা বলা যায় দুইটা শেপ, ঠিক আছে। আমরা যদি ডিলিট করে দেই, এখন এখানে যেখানেই ক্লিক করি না কেন ফন্ট এবং প্যারাগ্রাফ কোনো কাজ করতেছে না। তো আমরা একটু বুঝে নেই যে এখানে স্লাইডের ভিতরে কোথাও কোনো কাজ করার সুযোগ নাই। এখানে কাজ করার সুযোগটা হয়েছে শুধুমাত্র ইনসার্ট করে যখন শেপ তৈরি করব, টেক্সট বক্স করতে পারি অথবা কিছু করতে পারি। শেপ তৈরি করব, শেপ সিলেক্ট করলাম, টেক্সট বক্সগুলো দেখা যাচ্ছে, প্যারাগ্রাফগুলো দেখা যাচ্ছে। শেপ বাদে বাইরে ক্লিক করলাম, টেক্সট বক্স, প্যারাগ্রাফ কাজ করতেছে না। তো আমরা যে শেপটা সিলেক্ট, শেপ ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আবার একটু করি। শেপ আমরা অন্য কোথাও ক্লিক করলে কোনো কাজ হবে না, যদি শেপের উপর ক্লিক করি তখনই এই বিষয়টা দেখা যাচ্ছে। তো মানে স্বাভাবিকভাবে আমরা ধরে নেই যে পাওয়ার পয়েন্ট স্লাইডে টেক্সট, শেপ, পিকচার এগুলো ছাড়া কোনো কিছু কাজ করবে না, এগুলোর উপরেই সব ডিজাইন করা যাবে। এটা এই একটা শেপ অ্যাড করলাম, এটাকে অ্যানিমেশন দিতে পারবো, এটার উপরে বিভিন্ন লেখালেখি লিখতে পারবো, এটাকে বিভিন্ন রকমের শেপে রূপান্তর করতে পারবো। শেপ ছাড়া পাওয়ার পয়েন্ট স্লাইডে কিছু হবে না, যা কিছু করি সব শেপ নিয়ে। হতে পারে সেটা টেক্সট বক্স, হতে পারে সেটা পিকচার, হতে পারে অন্য কোনো কিছু, যাই করব সব টেক্সট মানে শেপ বা টেক্সট বক্স নিয়ে। এটা ডিলিট করে দিলে কিছুই নাই। তো এটা দেখার আগে ক্লিপবোর্ডের যেটুকু দেখি, এটা নিউ স্লাইড। নিউ স্লাইড মানে আর একটা স্লাইড হয়ে যাবে। নিউ স্লাইড ক্লিক করলে আর একটা স্লাইড হয়ে যাবে। তো এই পাশে দেখা যায় স্লাইডগুলো, এই বা পাশে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এগুলো প্রত্যেকটা একটা স্লাইড দেখা যাচ্ছে। এবং সেখানে একটা স্ক্রল বাটন দিয়ে দিছে, যখন স্লাইডগুলো অনেক বেশি হয়ে যাবে তখন স্ক্রল করে উপরে নিচে যাওয়া যাবে। তো প্রথম স্লাইডে নিউ স্লাইড ক্লিক করে এটা আনা যায়। এই রাইট ক্লিক করলে এখানে অনেক কয়টা অপশন আসে, এখান থেকে যে কোনো একটা নেওয়া যায়, অথবা আমরা কোনো একটা স্লাইডকে ডুপ্লিকেট করে দিতে পারি। রাইট ক্লিক করলে ডুপ্লিকেট স্লাইড ক্লিক করতে পারি, তাহলে উপরের স্লাইডটা যা থাকবে দ্বিতীয়টা তাই ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট তো বুঝি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো মেনু চালু আসে, মেনুগুলো নিয়ে আলোচনা করব। এইখানে আছে লেআউট। লেআউট বলতে কোন লেআউট ব্যবহার করব। রিসেট আছে, রিসেট করে দিতে পারি। সেকশন আছে, সেকশনের কাজ করতে পারি। সেকশনটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে যতগুলো স্লাইড আছে আমি ডিলিট করে দিই, কোনো স্লাইড রাখলাম না। এই মুহূর্তে আমাদের কোনো স্লাইড নাই, এই কারণে এই লেখাটা আসছে যে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। এটার উপর ক্লিক করলেই আমাদের স্লাইড চলে আসবে। তো এই স্লাইডগুলোর এইটুকুর কাজ হচ্ছে স্লাইড লেআউট করা, চেঞ্জ করা এবং নিউ স্লাইড তৈরি করা। নিউ স্লাইডের কোনো পরিবর্তন করার পরেও যদি সেটা রিসেট করতে চাই, রিসেট করা। সেকশন দিয়ে আলাদা আলাদা সেকশন করা। সেকশনটা আপনাদের প্রয়োজন হবে না, তবে সেকশনটা কি আমি বুঝাবো।
তো ইনসার্ট মেনুতে প্রায় সব একই, ইনসার্টে না গিয়ে আমরা সরাসরি এখান থেকেও শেপ নিয়ে নিতে পারি, অথবা আমাদের এই স্লাইডে যে শেপ আছে এই শেপেও কিছু লিখতে পারি। তো আমরা একটু লিখে নেই। উপরে একটা কিছু লিখলাম, নিচে সেই অনুযায়ী ঠিকানাটা লিখলাম। দেখুন এই লেখাটাকে ফন্ট, কালার চেঞ্জ সব কিছু করতে পারবো এই হোম মেনু থেকেই, তাই না? এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, যেমন ফন্ট দিতে চাই তেমন ফন্ট দিতে পারবো। এখান থেকে ফন্ট সাইজটা দিতে পারবো, এখান থেকে ফন্ট কালার দিতে পারবো, এবং এটাও সেই অনুযায়ী ফন্ট কালার অন্য কিছু দিতে পারবো, অথবা এটাও দিতে পারবো। এবং যদি এমন হয় যে আমি এই নিচের অ্যাড্রেসটা প্রত্যেকটা জায়গায় একটু একটু বেশি ফাঁকা স্পেস বেশি দিয়ে এই থেকে এই পর্যন্ত অ্যাড্রেসটা চাচ্ছি, সেটাও করা যাবে। সম্পূর্ণটা সিলেক্ট করে এইটা ক্লিক করে দেখেন এটা লুজ ক্লিক করে দিলে একটু স্পেসগুলো বেশি হয়েছে, তাই না? এইটা ক্লিক করে যদি ভেরি টাইট করে দেন তাহলে কিন্তু পাশাপাশি মিলে গেছে। তো এই মেনুটা আমাদের অতিরিক্ত ছিল, যে কারণে এই মেনুটা দেখলাম। এটা সাধারণত নর্মাল থাকে, নর্মাল থাকুক। এইখানে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা প্রত্যেকটা বিষয় আপনারা জানেন, এটা দেখানোর কি প্রয়োজন আছে? এইখানে যেটা আছে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো এটা ক্লিক করলাম, একটা শ্যাডোর মতো তৈরি হলো। শ্যাডো বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি বোঝা না যায় বড়টা দিয়ে দেখাই, বড়টা ভালো করে বোঝা যাবে। সম্পূর্ণ সিলেক্ট করলাম, এই শ্যাডোতে ক্লিক করলাম, যে শ্যাডোটা বোঝা যাচ্ছে কিনা আপনারা দেখেন একটু। এই যে শ্যাডোটা বোঝা যাচ্ছে, এই যে একটা শ্যাডো দেখাচ্ছে, এটা হচ্ছে টেক্সট শ্যাডো। জুম কম থাকলে হয়তো বোঝা যায় না। এইটা হচ্ছে শ্যাডোর কাজ। আর এই যেটা, এটাকে বলে স্ট্রাইক থ্রোট। স্ট্রাইক থ্রোটটা তো জানেন। এটাই শিখতে পারলাম না। এইখানে আপার স্কেল, লোয়ার স্কেল, মানে লোয়ার কেস, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এটা আমরা জানি, আগেও দেখেছি, তাই না? এটা আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এটা আমরা জানি, এটা করতে পারবো। ফন্ট সাইজ জানি, সবই জানি। এই যেটা আছে এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিক করলেই ফরম্যাটিং ক্লিয়ার হয়ে প্রথম যে ফরম্যাটিংটা থাকে সেটা চলে আসে। তো এরপরে এখানে সম্পূর্ণ ক্লিক করে এই রাইট অ্যালাইনমেন্ট করতে পারি, লেফট অ্যালাইনমেন্ট করতে পারি, আর একটা কি জাস্টিফাই করতে পারি। জাস্টিফাই করলে এমন হয়ে যাচ্ছে, এবং সেন্টার করতে পারি। তো এ কয়টা গেল। এরপর এখানে আছে শর্ট, ওই টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনটা কোন রকম করতে চাই, এরকম নাকি এরকম, এটাও করা যায়। তো টেক্সট ডিরেকশনটা করার দরকার নাই। তারপরে হচ্ছে টপে থাকবে নাকি মিডলে থাকবে নাকি বটমে থাকবে, এটা। এই শেপটা যদি একটু বড় হতো তাহলে বুঝতে সুবিধা হতো। আমরা এই নিচের শেপটাকে নিচে নিয়ে নেই, এই শেপটাকে বড় করি। এখন এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট, টপ ক্লিক করলে টপে, সেন্টার ক্লিক, মিডল ক্লিক করলে মিডলে, বটম ক্লিক করলে বটমে। এটা তো না বোঝার কিছু নাই, মানে বোঝানোরও কিছু নাই, বোঝারও কিছু নাই। লেখা আছে, লেখা অনুযায়ী সব দেখে নেব। এইটা, এগুলো হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আমরা আগে দেখেছি। এখানে সরাসরি স্মার্ট আর্টে রূপান্তর করা যায়। শেপ জানি, অ্যারেঞ্জ আমরা জানি। অ্যারেঞ্জ বলতে একটার উপরে আরেকটা থাকবে, না কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, এটা। শেপ ফিল, ফিলটা কি আমরা জানি। শেপ আউটলাইন আমরা জানি। আমাদের ডিফল্টভাবে শেপ ফিল, শেপ আউটলাইন যেমন নিতে চাই সেটা এখান থেকে নিতে পারবো। শেপ ইফেক্টটা এখান থেকে দিতে পারবো সরাসরি। এরপরে ফাইন্ড রিপ্লেস, এটা
বেশি একটা প্রয়োজন হয় না, কারণ পাওয়ার পয়েন্টে কোনো একটা শেপ থাকে, যে শেপটাকে সুন্দর করে কোনো ডিজাইন করা থাকে, যে কারণে আমাদের ফাইন্ড রিপ্লেস এগুলো ফাইন্ড করার বেশি একটা প্রয়োজন হয় না। এখানে লেখাই থাকে অল্প, কি ফাইন্ড করবেন, সব চোখের সামনেই থাকে। তো এরপরে ইনসার্ট মেনু থেকে ইনসার্টার যাবতীয় সব সেম। এখানে ট্রানজিশন এবং অ্যানিমেশন এই দুইটা মেনুই বেশি, আর স্লাইড শো এই তিনটা মেনুই বেশি। ট্রানজিশন কি একটু বলি, এই একটা স্লাইড করতেছি, এইখানে আর একটা স্লাইড যদি করি, এটাকে ডুপ্লিকেট করি, ধরেন এই স্লাইড থেকে এই স্লাইডে যখন আসব তখন একটা ইফেক্ট দেখা যাবে, সেই ইফেক্টটা করা হয় ট্রানজিশনের মাধ্যমে। আর অ্যানিমেশন বলতে এই স্লাইডের ভিতরে যে বিভিন্ন শেপ থাকবে, সেই শেপের ভিতরে একটা অ্যানিমেশন হবে। তো মোট কথা হলো এই অ্যানিমেশনটা এমনভাবে হবে যেন একটা ভিডিও প্লে হচ্ছে। তো আমরা এই স্লাইড শো বলতে সেইটা শো করা যাবে। তো আমি একটু কাজ করব, আমার পূর্ববর্তী যে স্লাইড শোগুলো আছে সেগুলো একটু দেখাবো যে স্লাইড শো কেমন হয়, ঠিক আছে? মোটামুটি আমরা সেটা দেখে সেটার মতো করে করার চেষ্টা করব। তো এই যেগুলো আসছিল আমরা এখন এইগুলো তৈরি করা দেখব, ঠিক আছে? ক্লোজ করে দিয়ে নতুন একটা ফাইল একেবারে পাওয়ার পয়েন্ট নতুন করে শুরু করি। তো নতুন করে শুরু করার আগে আমরা আরও দুই একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে নেই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। টাইপোগ্রাফি সে করেছে, এটা আমরা একটু ফাংশন 5 দিয়ে ভিউ করি, অথবা ফাংশন 5 না দিয়ে এই স্লাইড শোয়ে গিয়ে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলেও স্লাইড শো হবে। তো এই ক্ষেত্রে দেখেন কিভাবে প্রেজেন্টেশন হচ্ছে। আমি একটা ক্লিক করতেছি, সব এখানে ভিউ হচ্ছে, অথবা ক্লিক না করলেও অনেক সময় একেবারে অটোমেটিক ভিউ হবে, সেটাও করা যাবে। সে কিছু প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা দিচ্ছে, জিএসএম অ্যান্টেনা, এরপরে হচ্ছে পুশ সুইচ। সে একজন ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল কিছু কম্পোনেন্ট দিয়ে বর্ণনা দিচ্ছে তার টিচারদের সামনে, সে প্রেজেন্টেশন দিতেছে। সেই যে 12C মডিউল নামের একটা মডিউল নিয়ে বর্ণনা দিচ্ছে, তারপরে পাওয়ার সাপ্লাই নিয়ে বর্ণনা দিচ্ছে, পাওয়ার সাপ্লাইটা কি, এরপরে হচ্ছে কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম কেমন হবে সেটা দেখাচ্ছে। এরপরে কি থ্যাংক ইউ ফর আওয়ার অ্যাটেনশন, এরপরে সে তার নিজের ইনফরমেশন দিয়ে সেটা ক্লোজ করে দিছে। তো এইখানে যে স্লাইডগুলো তৈরি করছে নর্মাল একটা স্লাইড, কিন্তু এই স্লাইডটা যখন ভিউ করেছি তখন কিভাবে দেখাচ্ছিল, তখন আমরা এই অটোমেটিক যে আসছিল আমরা দেখতেছি এখানে নর্মাল টেক্সট লেখা, এখানে দেখতেছি এটা টেক্সট, কিন্তু যখন প্রেজেন্টেশনে ভিউ করেছি তখন একটা ভিজুয়াল ভাবে আসছে, একটা ভিডিওর মতো করে আসছে, তাই না? তো এইখানে হচ্ছে অ্যানিমেশন দেয়া, এইখানে হচ্ছে মূল কাজ। তো আমরা এবার একটু যাই নতুন পাওয়ার পয়েন্ট স্লাইডে। আমরা স্লাইডটা আগে সেভ করে নিতে পারি, পরেও সেভ করতে পারি। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন ক্লিক করার পরে আমার প্রেজেন্টেশন ফাইলটা শুরু হলো, যেখানে একটা ডিফল্ট নাম দিয়ে শুরু হয়েছে। এটা ডিফল্ট নাম কি, এটা সেভ করার আগের নাম, ঠিক আছে? সেভ যা নামে করব সেই নামটা এখানে চলে আসবে। প্রেজেন্টেশন 1 হচ্ছে ডিফল্ট নেম, এটা তো ক্লিয়ার। তো আমরা কিভাবে করব এটা দেখার আগে আমরা একটু এটা বোঝার চেষ্টা করি যে কি করা যায় বা কি করে, এটা বুঝতে পারছি সবাই? রেকর্ডে সব কিছু আসে নাই মোটামুটি। সবার আগে আমরা একটু থিমটাই দেখি, ব্যাকগ্রাউন্ডে কি ব্যবহার করব। থিমটা দেখার জন্য আমরা সরাসরি অ্যানিমেশনে থিমে গিয়ে ডিজাইনে গিয়ে এখান থেকে থিম দিয়ে দিতে পারি। এই হচ্ছে কয়টা থিম, এই থিমের এই অ্যারো সাইনে ক্লিক করলে আরও অনেকগুলো থিম দেখতে পাওয়া যায়। তো এটা তো বুঝি যে থিম কি, আমরা ক্লিক করলাম, এটা একটা থিম চলে আসলো। তো থিম যদি চলে আসে, আমরা যদি এখন ইনসার্ট মেনু থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই, যতগুলো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব প্রত্যেকটার পিছনে ব্যাকগ্রাউন্ডে এই থিমটা চলে আসছে। তো এই থিমটা আমরা আমাদের কিভাবে চলে আসছে,
এই ডিজাইনের ভিতরে যে থিম ছিল, এই থিম কয়টার মধ্যে থেকে কোনো থিম চলে আসছে, তাই তো? এখন আমাকে বলল যে আমাদের প্রেজেন্টেশন করব, আমাদের থিমের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমাদের এই লোগোটা ব্যবহার করতে হবে। এই লোগোটা যেন প্রত্যেকটা স্লাইডে থাকে। এটা কোন ক্ষেত্রে হতে পারে, যেমন আপনি একটা প্রতিষ্ঠানের হয়ে কোনো একটা জায়গায় প্রেজেন্টেশন দিতে গেছেন, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের লোগোটা যদি কর্নারে থাকে দেখতে একটু সুন্দর লাগবে, কিন্তু এই থিমের ভিতর কি লোগো দেওয়ার কোনো অপশন আছে? তো এই থিমটাকে আমরা অনেক সময় কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে। আমরা সরাসরি থিমে ক্লিক করে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলতে ব্যাকগ্রাউন্ডকে ফরম্যাট করা, এটা তো বুঝি। ব্যাকগ্রাউন্ডকে কোনো পরিবর্ধন যা কিছু লাগে এটা করতে পারবো। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে আমার হয়তো এখান থেকে আচ্ছা, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে এখানে আমরা কোনো ডিজাইন বা কোনো কিছু করতে পারবো। যেমন শেপ ইনসার্ট করলাম, শেপ ইনসার্ট করে এখানে একটা শেপ দিয়ে দিলাম, শেপটার ভিতরে ধরেন একটা নাম লিখে দিলাম, একটা আমাদের প্রতিষ্ঠানের শর্ট ফর্মটা লিখে দিলাম, ঠিক আছে? লিখে দিয়ে এটাকে ধরে নেই এটাই একটা লোগো বা এটাই একটা থিম, কারণ আমাদের কাছে এই মুহূর্তে থিম নাই, তাই তো? এই যেটুকু লিখে দিলাম এইটুকু এখানে থাকলো। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ক্লোজ করে দিলাম। এখন এই নামটা এখানে আছে, নিউ স্লাইড ক্লিক করলে আচ্ছা নিউ স্লাইডে আচ্ছা এখানেও থাকার কথা। আচ্ছা যাই হোক, এখানে আসেনি। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে থেকে আমরা ব্যাকগ্রাউন্ডকে ফরম্যাট করতে পারবো প্রত্যেক পেজের জন্য। সেই ব্যাকগ্রাউন্ডের ফরম্যাটটা চেঞ্জ হয়নি, তো এটার জন্য আমাদের প্রত্যেক এই যে অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিতে হবে, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই টু অল ক্লিক করি নাই। আমি এখানে একটা ইনসার্ট করি। ইনসার্ট করব কি, একটা পিকচার ইনসার্ট করি, যেহেতু আমাদের পিকচার আছে। আমরা এই লোগোটাকে ইনসার্ট করি, লোগোটাকে ছোট্ট করে কর্নারে রেখে দিলাম, অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম, অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম। এখন নিউ স্লাইড, আচ্ছা এবারও তো হলো না, একটু রাখি একটু। তো আচ্ছা দেখে একটু সবাই খেয়াল করি। আমরা ডিজাইন থেকে যে ডিজাইনটা ছিল সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এই ব্যাকগ্রাউন্ড যেটা চেঞ্জ করলাম, আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো হয় নাই, আচ্ছা বিউটি পার্লারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এবার নিউ ক্লিক করলেও সেইভাবে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড না, আমাদের এমন অনেক সময় হতে পারে যে পিছনের সব কিছু চেঞ্জ করে আমাদের মতো করে কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে। তো এমন অবস্থায় আমরা এই থিম ব্যবহার করব না। আচ্ছা এই যে ডিজাইন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, সেই অনুযায়ী আমরা লেখালেখি করতে পারি। তো আমরা এই ডিজাইনের পাশাপাশি অন্য আরেকটা জায়গা থেকে ডিজাইন চেঞ্জ করতে পারি, যে জায়গাটা হচ্ছে মাস্টার স্লাইড। তো নর্মালি এখানে আমরা লেখালেখি করতে পারি, যা করব ওই একই থিমের উপরে তৈরি হবে। তো একই থিমের উপরে যদি তৈরি হয়
আমরা এই থিমের উপরেও অনেক কিছু তৈরি করতে পারি, অনেক কিছু লিখতে পারি। তো ধরে নেই আমরা এই থিমটাই আগে করি। এই থিমটাই একটা শেপ ইনসার্ট করে নিলাম, ইনসার্ট শেপ টেক্সট বক্স। টেক্সট বক্সে এখানে লিখলাম মনে করেন আমার নাম। আচ্ছা আমার নাম না, প্রথম স্লাইড ওয়েলকাম। ওয়েলকামের ফন্ট সাইজ বড় করে দিলাম, বলা থাকলো ওয়েলকামের ফন্ট সাইজ হবে 80। ওয়েলকামের ফন্ট হবে কি, কথা কিসের এত? ওয়েলকামের ফন্ট সাইজ এটা হবে বোল্ড হবে, ফন্ট কোনো একটা নির্দিষ্ট ফন্ট বলে দিল, সেই ফন্টটা আমরা করে দিলাম। এবং এই ওয়েলকামটাকে অবশ্যই সেন্টারে রাখতে হবে, এর পাশেও রাখবো না, এর পাশে রাখবো না, একেবারে সেন্টারে রাখতে হবে। তো এই যে মাঝখানে আনলে একটা রেড মার্ক দেখাচ্ছে, বোঝা যাচ্ছে এটা সেন্টার। যদি এরপরও না বুঝেন যে সেন্টার হয়েছে কি হয় নাই, এটা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে শেপ ফরম্যাটে এসে ওই যে অ্যালাইনমেন্ট মনে আছে, এখান থেকে সেন্টার ক্লিক করবেন, সেন্টার হয়ে যাবে। তো ওয়েলকাম হয়ে গেল। এরপরে ইনসার্ট, আবার শেপ, এখানে আপনার নাম লিখলেন, এন্টার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেটা লিখলেন, রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের থাকবে, প্রশ্নে থাকবে এটা লেখার কথা, এটার সাইজ কত থাকবে সেটাও বলা থাকবে, এটা লিখলেন, লেখা হয়ে গেল। এই পাশে বলবে একটা পিকচার ইনসার্ট করতে, পিকচারের সাইজ বলা থাকবে। তো ইনসার্ট যাব, পিকচারে যাব। তো পিকচারে যাওয়ার আগে আমরা একটু ধরে নেই আমাদের কম্পিউটার কোনো পিকচার নাই, কারণ আমাদের কম্পিউটার কোনো পিকচার থাকবে না, যদি থাকেও সেটা আমরা ব্যবহার করব না, কারণ আমাদের কম্পিউটার একেবারে ব্ল্যাঙ্ক। আমাকে কাজ করতে দিছে, আমাকে সেভাবে করে তৈরি করে কাজ করতে হবে। পিকচার আমার এখানে নাই, কম্পিউটার কোনো পিকচার নাই। আমরা একটা পিকচার নিয়ে নেব, কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নেব। উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যায়। স্ক্রিনশট আমরা নিয়ে নিছি। এইখানে আমরা এখন ওই স্ক্রিনশটটা ইনসার্ট করব। ইনসার্ট ক্লিক করে পিকচার দিস ডিভাইস। স্ক্রিনশটটা কোথায় হয়েছে জানি, পিকচার ফোল্ডারের ভিতরে স্ক্রিনশটটা হয়েছে। এই হচ্ছে স্ক্রিনশটটা। স্ক্রিনশটটা আনলে ফুল স্ক্রিন হয়ে যায়। এটা ছোট বড় করতে পারি। ছোট বড় করার ক্ষেত্রে যে রেশিও থাকে সেই রেশিও অনুযায়ী বড় ছোট হয়। আমরা এটাও জানি যে রেশিওটা কম বেশি করার প্রয়োজন হতে পারে। যেমন এটা থাকে 3/2, এদিকে ওয়াইড থাকে 3, হাইট থাকে 2। তো এই হচ্ছে হাইট, হাইট থাকে 2 ক্লিক করলাম, হাইট 2 হয়েছে, কিন্তু ওয়াইড কত হয়েছে 3.56। আবার ধরেন ওয়াইড 3 করলাম, হাইট কত হয়ে গেছে, হাইট 1.69। তো এই যে রেশিও, এই রেশিওটা ঠিক রাখার জন্য এই অ্যারো সাইনে ক্লিক করব। অ্যারো সাইনে ক্লিক করলে এই লকটাকে উঠাই দিব, লকটা উঠাই দিয়ে ক্লোজ করলে এবার আমরা যা দিব তাই হয়ে যাবে। 3/2 দিলাম, 3/2 হয়ে গেল। 3/2 একটা পিকচার এখানে দিতে বলছে, আমরা দিয়ে দিলাম পিকচারটা। ওয়েলকাম লেখায় কোনো একটা অ্যানিমেশন দিতে বললো, অ্যানিমেশনে যাব, যে অ্যানিমেশনটা দিতে বলবে সেটা দেবো। আমরা একটু দেখি অ্যানিমেশনগুলো কি। ফ্লাই ইন দিলাম, ফ্লাই ইন হইল, অথবা ফ্লোট ইন দিলাম, ফ্লোট ইন হলো, স্প্লিট দিলাম, স্প্লিট হলো, ওয়াইপ দিলাম, ওয়াইপ হলো। এইখানে বলা থাকবে যে কোনটা দিতে হবে। এখন ধরেন ফ্লাই ইন বললো, ফ্লাই ইন দিলেন। এই ফ্লাই ইন দিলেন অ্যানিমেশন প্যান থেকে, এটাকে বলা হয় অ্যানিমেশন প্যান। এইখানে ইফেক্ট অপশন আছে, ইফেক্টে ক্লিক করলে কোন দিক থেকে আসবে, এটা ফরম বটম, নিচ থেকে। ফরম টপ যদি দেই তাহলে উপর থেকে আসতেছে, ফরম লেফট যদি দেই তাহলে লেফট থেকে আসতেছে, ফরম রাইট দিলে রাইট থেকে আসতেছে অ্যানিমেশনগুলো। তো এই অ্যানিমেশন আসলো, এটা গেল, বুঝলাম। এই স্লাইডের কাজ আমার মোটামুটি শেষ। ধরেন এর পরের স্লাইডে যাব, নিউ স্লাইড ক্লিক করলাম, পরের স্লাইডে চলে আসলাম। এখানে যা আছে সব ডিলিট করে নতুনভাবে আমরা করব। তো এই স্লাইডে আপনাকে বলা হলো, কি বলা হতে পারে একটু দেখে নেই, দাঁড়ান।
তো ওয়েলকাম আমরা লিখলাম, এখানে নাম লিখলাম, পরের স্লাইডে চলে আসলাম। এখানে পরের স্লাইডে মনে করেন আরও কিছু শেপ ইনসার্ট করলাম। তো শেপগুলো হতে পারে কেমন শেপ, যেটা থাকবে সেটা অ্যাড করতে পারবো। আমরা এই শেপটা অ্যাড করলাম, এই শেপটা ছোট বড় করা যায়, ঠিক আছে। এই শেপটা অ্যাড করলাম, এরপরে ইনসার্ট মেনু থেকে আরও কিছু শেপ অ্যাড করব। এই শেপগুলো নিয়ে আমি বলেছিলাম যে শেপগুলো নিয়ে ভালো করে দেখতে হবে। এই শেপটা অ্যাড করলাম, এই শেপটা অ্যাড করে এটা কি চিকন মোটা করা যাবে, বড় ছোট করা যাবে। তো এই শেপের ভিতরে কোনো কিছু লেখা আমাদের প্রয়োজন হতে পারে, যেমন এখানে ইনসার্ট, এখানে নর্মালি কিন্তু লিখতে পারবো না এখানে, কারণ এখানে যা কিছু লেখি যা কিছু করি সব শেপের মধ্যে করতে হবে, শেপ ছাড়া কোনো কাজ নাই। এখানে সারাদিনও কিবোর্ড চাপলে কাজ করবে না। ইনসার্ট মেনুতে এসে শেপে এসে একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সটা এখানে দিলাম, এখানে 100% লিখে দিলাম, 100%টাকে একটু বোল্ড করে দিলাম, মোটা করে দিলাম, এটা এখানে আছে। এই 100%টাকে স্যার ওরকম গোল করে কোনো কিছু লেখা যাবে না স্যার? না, 100%টাকে এইটা এই পাশে এইটা লিখবো আর কি 95%। এইটার মতো করে আবার আরেকটা শেপ অ্যাড করতে হওয়া দরকার, এখান থেকে ইনসার্ট করে শেপ আমার দরকার আছে, এইটাকে কপি করব, কন্ট্রোল ডি ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এই পাশে এখানে দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম 90% ধরে, এরকম একটা তথ্য। তো কোনটা 100%, কোনটা 90%, এটা আমি দিয়ে দিলাম। তো এরপরে নতুন আরেকটা স্লাইডে গেলাম, যা আছে ডিলিট করলাম। এইখানে আরও কিছু অ্যাড করব, আরও কিছু শেপ অ্যাড করব, শেপের কাজ আছে, অথবা শেপ বাদ দিয়ে স্মার্ট আর্ট অ্যাড করব। আমরা একটু স্মার্ট আর্ট অ্যাড করি, স্মার্ট আর্টে ক্লিক করি। এগুলো হচ্ছে এক একটা স্মার্ট আর্ট, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কিছু আছে। স্মার্ট আর্টে আমি ধরে নিলাম এই স্মার্ট আর্টটা অ্যাড করি, ক্লিক করলাম, এমন দেখাচ্ছে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, টেক্সট 5, এভাবে কয়েকটা তথ্য আছে। টেক্সট 1-এ সবার উপরে কোম্পানির ধরেন সিইও থাকে, সিইওর পরে ম্যানেজার থাকে, ম্যানেজার এর অধীনে কিছু থাকতে পারে, অথবা এইখানে ধরেন সেলসম্যান 1, এইটা হচ্ছে সেলসম্যান 2, এটা হচ্ছে সেলসম্যান 3, এবং এখানে একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, আরেকটা বেশি থাকতে পারে। তো আরেকটা অ্যাড করতে হবে না আমাদের। এই যেটা হয়েছে এটা একটা কোম্পানির অর্গানোগ্রাম হয়েছে, অর্গানোগ্রাম বলে এটাকে, স্মার্ট আর্টের মাধ্যমে করলাম। তো এটা সিলেক্ট থাকলে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা নাম পরিবর্তন করতে পারি, আর পারি কি এটাকে মুভ করাতে পারি, এবং এই চারপাশে সব খেয়াল করলে এইখানে একটা চিহ্ন দেখতে পাওয়া যায়। এই চিহ্নটায় ক্লিক করলে এই মেনুটা চালু হচ্ছে, টাইপ ইউর টেক্সট। এইখানে কি দেখা যাচ্ছে, সিও দেখাচ্ছে সবার উপরে, তার অধীনে ম্যানেজার এবং তার নিচে বরাবর সেলসম্যান আছে। আমরা এই ম্যানেজারের অধীনে এসে এখানে এসে একটা যদি এন্টার ক্লিক করি, তাহলে ওখানে আরেকটা মেনু চালু হয়ে যাচ্ছে। কি চালু হচ্ছে? এভাবে। এইখানে ম্যানেজারের অধীনে ধরেন একজন অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম। তো এই যেটা যেভাবে হয়েছে, যদি এটা চান কোনো অ্যাসিস্ট্যান্টের আন্ডারে নিতে, একটা ট্যাপ ক্লিক করলে অ্যাসিস্ট্যান্টের আন্ডার চলে গেল, এটা এসে ট্যাপ ক্লিক করবো, ওই অ্যাসিস্ট্যান্টের আন্ডার চলে গেল, বা ওখানে আরেকজন ম্যানেজার চলে গেল, আরেকজন ম্যানেজার হতে পারে। এই ম্যানেজারের অধীনে এখন কিছু নাই, মানে এই ম্যানেজারের অধীনে এখানে এন্টার দিয়ে একটা ট্যাপ ক্লিক করলে তার অধীনে কিছু চলে আসবে। এখানে হচ্ছে
অ্যাডমিন হতে পারে, আবার এন্টার দিলাম সিকিউরিটি হতে পারে, আবার এন্টার দিলাম অ্যাকাউন্টস হতে পারে। তো এটা সম্পূর্ণ এখান থেকেই কন্ট্রোল করা যায়। তো এই যেটা হলো, এটার কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সবার উপরে যে আছে সিওর কালারটা, এটাই ক্লিক করে ফরম্যাট থেকে বা চেঞ্জ কালার থেকে টোটাল কালারটা চেঞ্জ করা যায়। আর ফরম্যাট থেকে আমরা ফরম্যাটে যদি না থাকে আমরা সরাসরি চলে আসব চেঞ্জ কালারের এখানে থাকার কথা। আচ্ছা, এই ফরম্যাটে চলে আসি, শেপ ফিল থেকে তার ফিলটাকে পরিবর্তন করে দিলাম। এইখানে এটাকে যদি পরিবর্তন করতে চাই, শেপ ফিল থেকে তার ফিলটাকে পরিবর্তন করে দিলাম, এটাকে পরিবর্তন চাইলে তারটাকে পরিবর্তন করে দিলাম। এটা এভাবে পরিবর্তন করা যায়। অথবা স্মার্ট আর্ট ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ডিজাইনটা কেমন হবে সেটার একদম ফুল ডিজাইনটা। তো ডিজাইনটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে স্মার্ট আর্টের কাজ। নতুন স্লাইড নিলাম, স্মার্ট আর্ট আমাদের শেষ। এখানে আরও কিছু অ্যাড করব, ইনসার্ট। স্মার্ট আর্টের পরিবর্তে আমরা চার্ট অ্যাড করব, চার্ট। এই চার্টটা অ্যাড করব। চার্ট অ্যাড করতে গেলে চার্টের একটা ডাটা প্রয়োজন হয়, যে ডাটার জন্য এক্সেল ফাইল চালু হয়ে গেছে। এক্সেল ফাইলে আমাদের যে ডাটা থাকবে সেই ডাটা অনুযায়ী চার্ট তৈরি হবে। তো যে ডাটা আপাতত আছে থাকুক, এটা ক্লোজ করে দিলাম, এটা একটা চার্ট হয়ে গেল। চার্টের ডিজাইন আমরা চেঞ্জ করতে পারবো, চার্ট চেঞ্জ করা যাবে সরাসরি এখান থেকে। চার্ট ডিজাইন থেকে কালোটাও করা যাবে। তো চার্ট ফরম্যাট চেঞ্জ করা যাবে, ফরম্যাট এই ব্যাকগ্রাউন্ডের এই নিচের কালারটার ফরম্যাট চেঞ্জ করা যাবে, টেক্সট চেঞ্জ করা যাবে, শেপ ফিল চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, কাস্টমাইজ করে নিজেদের মতো চেঞ্জ করতে পারবো। আবার ইনসার্ট করলাম আর একটা শেপ, মানে আর একটা স্লাইড। এবার স্মার্ট আর্ট করলাম, চার্ট করলাম। এখানে একটা স্ক্রিনশট অ্যাড করতে বলবে। আমরা স্ক্রিনশট যেভাবে নিয়েছি সেভাবেই নিয়ে ওই একই পিকচার অপশনে গিয়ে ওই স্ক্রিনশটটা অ্যাড করে দিলাম। এটার সাইজ বলবে যেটুকু, সেইটুকু সাইজ করে দিব, সেটা যেভাবেই বলুক থাকুক এটা। আবার হোম মেনু থেকে নিউ ক্লিক করলাম। এখানে আমাদের কিছু ডিজাইন অ্যাড করতে বলবে, যে ডিজাইনটা আমরা শেপ থেকে করব। শেপ থেকে করব কিভাবে একটু দেখি। এই রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে, রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, এটা তো সবাই নিতে পারি। আরও একটা ওভাল শেপ নিলাম, এটাও সবাই নিতে পারি, পারি কি না? দুইটা শেপ একসাথে মিলালাম। দুইটা শেপ সিলেক্ট করলে আমাদের এই ফরম্যাট শেপ যদি ওপেন করি, তাহলে এই ফরম্যাট শেপে দুইটা শেপেই একসাথে কালার চেঞ্জ করা যায়, তাই না? দুইটা শেপেই আউটলাইন বাদ দেওয়া যায়, সবই করা যায়। কিন্তু এই দুইটা শেপ, এখানে দুইটা শেপেই আছে। আমার এই দুইটা শেপকে যদি একটা শেপে রূপান্তর করতে চাই, সেটাও আমরা করতে পারবো। গ্রুপ করার থেকেও আর একটা সিস্টেম আছে শেপ ফরম্যাটের। আমরা এই মেনুটা সবাই জানি, এডিট শেপটা জানি, টেক্সট বক্সটা জানি। মার্জ শেপটা আমরা কোথাও পাইনি, এখানে নতুন। মার্জ শেপ ক্লিক করলে এখানে কয়েকটা অপশন চালু হয়, ইউনিয়ন, তারপরে কম্বাইন্ড, ফ্র্যাগমেন্ট, মানে ইন্টারসেক্ট। এই দুইটার জয়েন যে জায়গাটুকু সেটা হচ্ছে ইন্টারসেক্ট। এই দুইটা মিলিয়ে ফ্র্যাগমেন্ট ক্লিক করলে সব জায়গা কেটে যাবে, আর কম্বাইন্ড ক্লিক করলে দুইটা কম্বাইন্ড হয়ে যেভাবে হয় সেভাবে হবে। যেখানে ছিল সেখানে থাকবে না, আর যেখানে নাই সেখানে তৈরি হয়ে যাবে। এবং ইউনিয়ন ক্লিক করলে এই দুইটা শেপ মিলে এখন একটা শেপ হয়ে গেল। এটা একটা শেপ হয়ে গেল এবার। তো শেপ হয়ে গেছে। এই শেপের এবার ফিল থেকে, শেপ ফিল থেকে নো করে দিতে পারবো, নো ফিল, আউটলাইনটাকে করে দিতে পারবো।
এটা তো বুঝছি। যদি গ্রুপ করতাম, গ্রুপ করলে এই গ্রুপের দাগটা থাকতো না। গ্রুপ করলে কি হতো একটু দেখাই। ইনসার্ট শেপ, এই নিলাম, এই ওভাল শেপ নিলাম, এখানে দিয়ে দিলাম, দুইটা মিলে গ্রুপ করে নিলাম, গ্রুপ হয়ে গেল। এবার আমরা একটা সরালেও দুইটা সরতেছে, গ্রুপ হয়ে গেছে। এবার শেপ ফিল থেকে নো ফিল করে দেই, আউটলাইন থেকে একটু হোয়াইটটা বাড়িয়ে মোটা করে দেই। এবার এমন দেখাচ্ছে, কিন্তু আমার এইটা দেখাচ্ছে কেমন, আউটলাইনটা মোটা করে দেই, এটা দেখাচ্ছে এমন। তা আমার দরকার হচ্ছে এটা, এটা দরকার নাই। তো গ্রুপে আমাদের কাজ হবে না, যে কারণে আমরা দুইটা শেপ মিলে আগে গ্রুপটা খুলতে হবে। গ্রুপটা খুলি আগে, গ্রুপটা খোলার জন্য রাইট ক্লিক করে গ্রুপ আনগ্রুপ হবে, আনগ্রুপ করার পর মার্জ থেকে কম্বাইন করে দেব, এমন হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা যেমন হয়েছে, এটার ভিতরে আরও কিছু ডিজাইন থাকতে পারে। কেমন থাকতে পারে? ওই শেপেই আবার থাকতে পারে। ফানেল আছে না, ফানেল, ফানেলের মতো করে। এই দুইটাকে আবার কি মার্জ করে ইউনিয়ন করে নিলাম, আমাদের একটা ফানেলের মতো তৈরি হলো নাকি? এইরকম 3-4টা ফানেল থাকবে। তিন চারটা ফানেলের ভিতরে কোনোটা একটু ছোট বড় থাকবে, এইটা ছোট থাকবে, কিন্তু এটা ছোট করলে নিচের এটা কেমন যেন হয়ে যায়, তাই না? তো যেমনই হোক, এখানে আবার প্রয়োজনে ইনসার্ট করব, একটু সমানভাবে ইনসার্ট করব। ইনসার্ট করে এই দুইটাকে আবার মার্জ করে দিব। ওখানে কিন্তু একটা শেপ ছিল, দুইটা থাকুক যাই থাকুক, একটা শেপ ছিল, সেই একটার সাথে পরে আর একটা মার্জ করে দিলাম। এবং এটার কালার থাকবে ভিন্ন কালার। তো এরকম একটা ডিজাইন থাকবে। নিউ স্লাইড ক্লিক করলাম, পরের স্লাইডে চলে আসি। আমরা ওই ডিজাইনটা বুঝলাম। আমাদের এরপরে শেপ সিলেক্ট করে এই স্টারের কিছু ডিজাইন থাকতে পারে। তো এই স্টারের ডিজাইন থাকতে পারে, ভালো কথা, কিন্তু এই স্টারটাকে ঘোরাতে হবে এমনও ডিজাইন থাকবে। তো আমরা এটা পরবর্তীতে অ্যাডভান্স যখন দেখব তখন এটা দেখব। আপাতত শেপটা ইনসার্ট করলাম, দেখলাম। পরে আরেকটা স্লাইডে যাব। আরেকটা স্লাইডে এখানে কি করব, এখানে থ্যাংক ইউ একটা পেজ লেখা দেব, শেপ টেক্সট বক্স থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটার ফন্ট সাইজ বড় থাকবে, কোনো নির্দিষ্ট একটা ফন্ট থাকবে, এবং এখানে একটা অ্যানিমেশন দিতে বলবে। অ্যানিমেশনটা, এই যে অ্যানিমেশনগুলো পাই, এইখানে অ্যানিমেশন ক্লিক করলে, এই অ্যারো সাইনে ক্লিক করলে আরও অ্যানিমেশন পাওয়া যায়। যে অ্যানিমেশনগুলো, প্রথমটা হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, এগুলো। পরেরটা হচ্ছে এমপ্যাথিস অ্যানিমেশন। এখানে মোর এন্ট্রান্স অ্যানিমেশন আছে, মোর এমপ্যাথিস অ্যানিমেশন আছে। এই মোর অপশনে ক্লিক করলে অনেক অ্যানিমেশন চলে আসে। এখান থেকে সাধারণত থ্যাংক ইউ পেজের ক্ষেত্রে ব্লাইন্ড অ্যানিমেশন নামের একটা অ্যানিমেশন থাকে। ব্লাইন্ড অ্যানিমেশন, আমরা দেখি তো ব্লাইন্ডটা কোথায় আছে। অবশ্যই আছে। এটা ঝামেলা করে আমার। ব্লাইন্ড অ্যানিমেশনটা, এই যে ব্লাইন্ড অ্যানিমেশন, এটা ক্লিক করে ওকে ক্লিক করে দেব। তো এবার এটা কিন্তু ব্লাইন্ড অ্যানিমেশন হয়ে গেছে। এখন এই অ্যানিমেশনটা কেমন হয়েছে এটা আমরা চাইলে দেখতে পারি। এই যে কর্নারে স্টার চিহ্ন দেখা যায়, স্টার উপর ক্লিক করলে এমন দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত ব্লাইন্ড অ্যানিমেশন। তো এই মোটামুটি এইটুকুই কাজ থাকবে, বেশি কাজ না। এটা থেকে একটু অন্যরকমভাবে থাকতে পারে। তো সবাই একটু এই স্লাইডগুলো এভাবে তৈরি করার ট্রাই করেন। তো এটা কি শুরু হয়েছে ব্যাচ 1 ATI নাম দিয়ে, তার মানে আমরা আগেই সেভ করে নিলাম।
তো এবার আমরা একটু ওটার মতো করে তৈরি করতে গেলে আমরা সরাসরি এখানে থিম দিয়ে কাজ করব না, এবার একটু ভিন্নভাবে করব। ভিন্নভাবে কিভাবে একটু দেখি। আমরা ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পাই। আমরা ভিউ মেনুর সম্পর্কে আগে একটু পরিচিত হই। এইখানে আছে প্রেজেন্টেশন ভিউ, এই পাশে আছে মাস্টার ভিউ, এরপরে আছে শো। শোটা আগেও ছিল, জুম আগেও ছিল, এই ব্ল্যাক জাইরোস্কেল এটা ছিল না, এটা আছে। নিউ উইন্ডো আগেও ছিল, এগুলো যা আছে থাকার তাই আগের মতোই আছে। এইখানে এই যে বিষয়টা আছে প্রেজেন্টেশন ভিউ, এখানে কি কি আছে? নর্মাল ভিউ আছে, আউটলাইন ভিউ আছে, স্লাইড শর্টার আছে, নোট পেজ আছে, রিডিং ভিউ আছে। প্রত্যেকটা নামের সাথে কাজও মিল আছে। নর্মাল ভিউ, আউটলাইন ভিউ, প্রত্যেকটা ভিউ দেখলে আমরা বুঝতে পারবো যে ভিউতে যেতে বলবে আমরা সেখানে চলে যেতে পারবো। এরপরে যেটা আছে এইটা হচ্ছে মূলত মাস্টার ভিউ। মাস্টার ভিউতে প্রথমে আছে স্লাইড মাস্টার, তারপর হ্যান্ড আউট মাস্টার, তারপর আছে নোট মাস্টার। আর এরপরে যা আছে সব ন্যাচারালি যেভাবে থাকার কথা সেভাবেই আছে, তাই তো? তো এইখানে আমরা মাস্টার ভিউয়ে স্লাইড মাস্টারটা দেখতে পাচ্ছি। স্লাইড মাস্টার, স্লাইড মাস্টার বলতে কি বোঝায় এটা একটু বুঝি। আমরা যেমন ব্যাকগ্রাউন্ডে ওই যে স্লাইডটা দেখেছি, যা তৈরি করছি সেভাবে তৈরি হয়েছে না? তো স্লাইড মাস্টারে এসে আমরা যা তৈরি করব সেটা সব জায়গা থাকবে। স্লাইড মাস্টার ক্লিক করার সাথে সাথে এমন দেখাচ্ছে, এমন দেখানো এখানে কতগুলো স্লাইড দেখাচ্ছে। স্লাইড মাস্টার মানে প্রত্যেকটা স্লাইড এরকম এরকম, যে স্লাইডটা যেভাবে করব আমরা যখন বাস্তবে স্লাইডের কাজ করব তখন সেই স্লাইডটা সেরকম হবে। এইখানে স্লাইডটাকে কাস্টমাইজ করে দিতে পারবো। এইটাই হচ্ছে মাস্টার স্লাইড, সহজ কথা, বুঝতে পারছেন? তো আমরা এই স্লাইডে যদি কাজ করি, আমরা বাস্তবে যখন কাজ করব তখন এই স্লাইডটায় সেই কাজটা থাকবে। আমরা এই স্লাইডে কাজ করব না, আমরা কাজ করব তার উপরের স্লাইডটা। এটা কিন্তু সিলেক্ট ছিল, আমরা এটাই করব না, করব এটাই। এই স্লাইডটা হচ্ছে মাস্টার স্লাইড। এই স্লাইডটা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, একেবারে ব্ল্যাঙ্ক একটা স্লাইড। এখানে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা প্রত্যেকটা স্লাইড পেজে চলে যাবে। তো আমাদের এইখানটা একটু দেখি কোন ডিজাইনটা প্রত্যেক পেজে আছে। এই ডিজাইনটা প্রত্যেক পেজে আছে, এই ডিজাইনটা প্রত্যেক পেজে আছে, এটাও প্রত্যেক পেজে আছে। দেখেন প্রত্যেক পেজে ওইটা আছে। কিন্তু এই ওয়েলকাম লেখা, এই লেখা, এগুলো কি প্রত্যেক পেজে আছে? এগুলো শুধু একটা পেজেই আছে। তো প্রত্যেক পেজে আছে কোনটা? এই কর্নারের এইগুলো, এইটা এবং এই কর্নারের এইটা, তাই তো? এবং এই যে মাঝখানে একটা দাগ দেখা যায় এইটা, এইগুলো প্রত্যেক পেজে আছে। এই ডিজাইনগুলো আমরা এই পেজে করে দিব। এই পেজে করলে প্রত্যেক পেজে এটা চলে যাবে। ক্লিয়ার? বার স্লাইড মাস্টারে আসি। স্লাইড মাস্টারে দেখা যাচ্ছে, এরপরে হোম ইনসার্ট এটা দেখা যাচ্ছে। স্লাইড মাস্টার ওপেন করার সাথে সাথে স্লাইড মাস্টারটা বাঁ পাশে ওপেন হয়েছে। তো আমরা ইনসার্টে চলে আসব। আমরা সবার শুরুর স্লাইডটায় চলে আসলাম। এখানে আমরা ডিজাইন করব। ইনসার্টে এসে শেপ, একটা শেপ নিলাম, ওই শেপটার মতো করে, শেপটা ওই শেপের মতো করে কালার দেওয়ার চেষ্টা করব। আউটলাইনটাকে অবশ্যই বাদ দিব, আমরা এটা জানি আউটলাইন বাদ দিলে দেখতে আরও ভালো দেখায়। তো শেপটা এখানে করলাম। এই পাশে দুইটা শেপ ছিল, ইনসার্ট, শেপ। এখানে এরকম একটা শেপ ছিল, এটাকে ডুপ্লিকেট করে এরকম একটা শেপ ছিল। এর পাশাপাশি এইখানে একটা শেপ ছিল, এই শেপটার কালার ছিল এরকম, আউটলাইনটা থাকবে না। এটাকে ডুপ্লিকেট করলাম, এটার পাশে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, এরকম ছিল। বা যেমনই থাকুক আমরা ওইভাবে করে নিতে পারবো দেখে। এইখানে কয়েকটা শেপ ছিল, একটু জুম দিয়ে
শেপটাকে ছোট করে দিলাম, এত ছোট না, আর একটু বড় ছিল। শেপ এটা দিলাম, ফিল নো দিলাম। এই শেপটাকে ডুপ্লিকেট করলাম, এইখানে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করলাম। এই চারটা শেপ মিলে আবার ডুপ্লিকেট করে নিচে দিলাম, আবার ডুপ্লিকেট করে নিচে দিলাম, আবার দিলাম। এই সব শেপগুলো সিলেক্ট করে একসাথে রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম। ক্লিয়ার? শেপ হয়েছে ওটার মতো। আচ্ছা, এরপরে কি ছিল? এটা হয়েছে, এই একটা শেপ ছিল, এইখানে তিনটা শেপ ছিল এরকম, এইটা ছিল এই পাশে। যাই হোক, ওটার মতো আমরা করি। এটা ছোট ছিল, এ পাশে ছিল, তো ছোট ছিল ওই পাশে ছিল বলতে ছোট এবং ওই পাশে করে দিই। এই শেপ কয়টাই এই পাশে ছিল, কিন্তু সেটা ছিল একটু বড়, তাই তো? এই যেমন আছে থাকুক, ধরে নিলাম এটাই ছিল। এই কর্নারে একটা শেপ ছিল, কি শেপ? ইনসার্ট শেপ। ওই শেপটা, এই শেপটা ছিল, দেখেন তো এটা নাকি এই শেপটা না? তো এই শেপটা কোন কালার ছিল? যে কালার ছিল আমরা সেই কালারটা করে নিতে পারি। শেপ ফরম্যাটে গিয়ে শেপ কালার করে দিলাম। এখানে আর কোনো শেপ নাই, আরও কোনো শেপ থাকতে পারতো, যদি থাকতো সেটা আমরা করতাম। তো যদি থাকে, সেটা থাকার সম্ভাবনা কোন রকমের শেপ আমি দেখাই। সে শেপটা থাকতে পারে এরকমের একটা শেপ এখানে থাকতে পারে। তো শেপ আমরা মোটামুটি অ্যাড করলাম, তাই না? এই পাশের এটা ডিলিট হয়ে গেল কেন? হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে, এটা ইনসার্ট করে দেই। তো এই ডিজাইনের মধ্যে যেভাবে আছে, এখান থেকে এসে ইনসার্টে টেক্সট বক্সের এখানে হেডার অ্যান্ড ফুটার আছে না? আমরা হেডার ফুটারটাকে একটু ক্লিক করে অন করে নেই। অন করলে কি আসছে? হেডার অ্যান্ড ফুটারের একটা পার্ট আসছে, স্লাইড এবং নোট হ্যান্ডআউটস। এই স্লাইডে থাকা অবস্থায় ডেট অ্যান্ড টাইমটাকে অন করে দেই। ডেট অ্যান্ড টাইমের দুইটা অপশন আছে, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে ফিক্সড। অটোমেটিক মানে কি এটা তো বুঝেন, যেদিন যে ডেট সেদিন অটোমেটিক হয়ে যাবে। আর ফিক্সড বলতে ফিক্সড ডেট। ফিক্সড ক্লিক করে আমরা ফিক্সড ডেটটা দিয়ে দেই, আজকের ডেটটা দিয়ে দেই। ফিক্সড ডেট ক্লিক করলাম। স্লাইড নাম্বার যদি দিতে চাই টিক দিয়ে দিব, স্লাইড নাম্বার দিতে না চাইলে টিক দিব না। স্লাইড নাম্বারও আমরা ধরে দিয়ে দিলাম। ফুটার চাইলে ক্লিক করে ফুটার অন করে দিব, আর যদি না চাই দরকার নাই, অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম। তো এবার এই স্লাইড মাস্টারে এসে অবশ্যই ক্লোজ স্লাইড মাস্টার ক্লিক করতে হবে। তো এই যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটা কিন্তু এখন চেঞ্জ করার কোনো অপশন নেই, এটা ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে। এখন নতুন স্লাইড যেটাই নিব, নতুন স্লাইড, প্রত্যেক স্লাইডেই ওই ডিজাইনটা দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে। আমরা অন্যান্য সব ঠিক আছে, কিন্তু ওই ডিজাইনটা কি, ওই ডিজাইনটা চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডে ওই ডিজাইনটা আমাদের দরকার হলে আমরা কোনভাবে করব বুঝতে পারতেছি। তো
তো ডিজাইন আমরা দেখলাম, করলাম। আমাদের এখানে প্রথম এই ডিজাইনটা হলো, এটা ওই ডিজাইনেই আর কি দেখাচ্ছে। এরপর ওয়েলকাম লেখা, ওয়েলকামটা আমরা একটু আগে শিখে নিয়েছি, এটা আমরা দেখব না নতুন করে এখন। এটা আমরা একটু দেখি, ঠিক আছে? এই স্লাইডে, প্রথম স্লাইডেই দেখি এটা। ইনসার্ট শেপ, এইখানে যে শেপগুলো আছে, এই যে ব্লক আর্ক নামের একটা শেপ আছে, এটা ক্লিক করে শিফট চেপে ধরে আমরা নিলাম। শিফট চেপে ধরে নিলে কি হয় জানি, সব দিক সমান থাকে। তো এবার এই মোটা চিকন যতটুকু লাগে আমরা করতে পারতেছি, ঠিক আছে? তো আমাদের কিভাবে আছে, এই থেকে এইটুকু পরিমাণ আছে গ্রে কালার, এইটুকু আছে হলুদ কালার, তাই না? ধরে নেন হলুদ কালার এইটুকু ছিল, তাই তো? এইটুকু হলুদ কালার, এইটাই ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে ওই একই জায়গায় রাখলাম। এবার এদিকে নিয়ে আসি আর এইটা এদিকে নিয়ে যাই, এইটা এই পর্যন্ত আনলাম। এখানে কি এখন একটা শেপ না দুইটা শেপ? দুইটা শেপ। তো দুইটা শেপের একটা হবে হলুদ কালার, শেপ ফরম্যাটে গিয়ে একটা হবে হলুদ কালার আর একটা হবে একটু গ্রে কালার। দুইটারই আউটলাইন বাদ দিতে হবে, কারণ এখানে আউটলাইন নাই। এবং এইখানে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ফাঁকা আমরা ওইটার মতোই রেখে দিব। আউটলাইনটা দুইটাই সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। তো ফাঁকাটা করব কিভাবে, ওই একটু সরিয়ে দিলেই ফাঁকা হয়ে যাবে। এটা একটু সরিয়ে দিলে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে? তো ওইটায় কত পার্সেন্ট আছে? 80%। 80% আমরা কিভাবে লিখবো? ইনসার্টে গিয়ে শেপ দিয়ে লিখবো, কারণ শেপ ছাড়া কখনোই লেখা সম্ভব না। 80%, 80%-এর সাইজটা যতটুকু দরকার, যতটুকু বলা থাকবে ততটুকু দিব। তো আপাতত আমার বলা নাই, এভাবে দিয়ে দিলাম। এইখানে টোটাল 3টা শেপ আছে, সম্পূর্ণ জুড়ে এটুকু সিলেক্ট করলে 3টা শেপেই সিলেক্ট হয়ে যায়। আমাদের কিন্তু এইরকম সিলেক্টটা ওয়ার্ড এক্সেলে হয়নি, এখানে হবে। এই একটা শেপ, এই একটা শেপ, দুইটা শেপ কিন্তু এখানে, এই একটা আর এই একটা। তো আমরা সম্পূর্ণ সিলেক্ট করে 3টা শেপেই কন্ট্রোল ডি ক্লিক করে ডুপ্লিকেট করে এখানে আরেকটা নিয়ে আসলাম, আবার ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম। প্রয়োজনে সবগুলো সিলেক্ট করে সবগুলো একসাথে একটু ছোটো করে নেই, তাহলে সব কটা এক সমানভাবে ছোটো হবে। তো এইটা 80 ছিল, তারপরটা 30, তারপরটা 65। 30 বলতে এই হলুদটা এত দূর ছিল, তাই তো? আর এইটার ক্ষেত্রে এইটা এতটুকু ছিল। 30 হয়নি এখনো, আমরা সহজে করে নিতে পারলাম। এখানে লিখে দিব 30, কাজ শেষ। এইটার ক্ষেত্রে 65 নাকি? এইটুকু ছিল, লিখে দিলাম 65। একটা শেপ তৈরি করলাম, বাকি দুইটা সেটা দিয়ে কপি করে দ্রুত করে ফেললাম। আমাদের কি আবার সেভ করার প্রয়োজন ছিল? নিউ স্লাইড ক্লিক করলাম, আর একটা স্লাইড নিলাম, এইগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো দরকার নাই। নিউ স্লাইডে পরের স্লাইডটা কি? এইটা একটু দেখি, ঠিক আছে? এই স্লাইডটা করতে গেলে আগের স্লাইডটার হেল্প নিয়ে সহজে করতে পারি, চাইলে নতুন করেও করতে পারি। আমরা আগের স্লাইডের হেল্প না নিয়ে নতুনভাবেই করি। ইনসার্ট শেপ, ওই একই জিনিস নিলাম, কিভাবে আছে এটা?
হলুদ আছে নাকি? আউটলাইন অবশ্যই নাই। এখানে ইনসার্ট শেপ, কোন শেপটা নিব দেখি, কোন শেপটা বলেন তো, কোন শেপটা এখান থেকে? প্রথমটাই। এই প্রথম শেপটা সিলেক্ট করলাম। এই শেপের দেখেন দুইটা হলুদ মার্ক দেখা যাচ্ছে না? এই হলুদ মার্ক দুইটার কাজ কি? এটা থেকে এরকম করা যাবে, বড় ছোট করা যাবে, আর এইটা থেকে এইটা বড় ছোট করা যাবে। তো আমাদের যেমন দরকার তেমন আমরা করতে পারবো। আউটলাইন আমরা বাদ দিব এবং যেভাবে আছে এভাবেই ছিল, ওটাও একটু ছোট হবে। তো এই যেটা করলো, বাকি তিনটা এরকমই, একটা রেজিস্ট্রেশন লেখা, একটা ওরিয়েন্টেশন, একটা অ্যাসেসমেন্ট, তাই না? বাকি তিনটা যেহেতু এরকমই, আমি একটু সব ছোট করে নেই, সব ছোট করে করি কারণ বড় হয়ে গেছে। এই দুইটা সিলেক্ট করে ডুপ্লিকেট এইখানে দিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট শেষেরটায়, এইটা নাই, শেষেরটায় পুরোটাই এরকম। এখন কালার যদি দেখি, কালার তিনটাই একটু ডিপ কালার, তিনটাই সিলেক্ট করে, হ্যাঁ এই কালারটা, তিনটাই এই কালার। এখন এইখানে লেখা কি হবে? তিনটা লেখা, শেপ, এইখানে লিখবো কি? ওরিয়েন্টেশন, ORI, ও রেজিস্ট্রেশন ওরিয়েন্টেশন। রেজিস্ট্রেশন লিখলাম, এইটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এইখানে নিয়ে আসলাম, এখানে লিখব ওরিয়েন্টেশন, এইটা ডুপ্লিকেট করলাম, এটা লিখব অ্যাসেসমেন্ট। আমার কি শেষ ওটার মতো? নতুন স্লাইড নিলাম, আর একটা নতুন আরেকটা স্লাইড নিলাম। সেই স্লাইডে কি বলা আছে? এইটা, এটা আমরা দেখেছি, তারপরেও আবার দেখি। ইনসার্ট শেপ, এটার জন্য নিব রাউন্ড রেক্টেঙ্গেল, নিলাম। এর সাথে আরেকটা ওভাল শেপ, দুইটা শেপ ক্লিক করে মার্জ শেপ থেকে ইউনিয়ন করে নিব। ইউনিয়ন করে শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইনটাকে মোটা করে দিব। এবং আউটলাইনটা প্রথমটা কি কালার? যে কালারই থাকুক, প্রথমটা হলুদ আছে, ভিতরের কালারটা যেহেতু হলুদ, আমরা ইনসার্ট নিয়ে শেপ, ভিতরে আরেকটা শেপ নিব, যে শেপটা হচ্ছে হলুদ কালারের শেপ, নাকি? কপি করে ছোট করলে হবে না, মানে হবে না বলতে এমন না, হবে। যেমন কন্ট্রোল ডি দিলাম, ছোট করলাম, ঠিক আছে, হয়, কিন্তু কোন জায়গায় ভুল হয় দেখছেন? এই জায়গাটা বাঁকা হয়ে যায়। তো যাই হোক, যেটা হয়েছে ধরে নিলাম, এটা ঠিক আছে, করে নিলাম। এটা কি হলুদ কালার? হলুদ কালার দিয়ে দিলাম, এটার আউটলাইন নাই। তো এই দুইটা আবার ডুপ্লিকেট করলাম, এখানে দিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, দিয়ে দিলাম। এটা হলুদ কালারের পরিবর্তে অন্য কালার হবে, যে কোনো তিনটা কালার দিয়ে দিব। এখানে যদি কোনো টেক্সট থাকে 80, 50, 70, আমরা সেটা লিখতে পারি, আমরা এখন লেখার দরকার নাই। নিউ স্লাইড নিলাম, নিউ স্লাইডে পরের স্লাইডটাকে ইকুয়েশন অ্যান্ড সিম্বল। ইকুয়েশন কি? আমরা এখানে নর্মালি কোনো ইকুয়েশন অ্যাড করতে পারবো না, আমরা একটা টেক্সট বক্স নিতে হবে। ইনসার্ট শেপ, টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সের মধ্যে এখন আমরা সব কিছু লিখতে পারি, তাই না? এই টেক্সট বক্সের মধ্যে ইনসার্টে যাব, এখানে দেখেন ইকুয়েশন, অনেক ধরনের ইকুয়েশন দেখা যায়।
যে কোনো একটা ইকুয়েশন ক্লিক করে দিলাম, ইকুয়েশনটাকে বড় করে নিতে পারি। আর একটা টেক্সট বক্স নিব ওই একইভাবে টেক্সট বক্স নিয়ে ইনসার্ট মেনু থেকে সিম্বল ক্লিক করে এখান থেকে সিম্বলগুলো ইনসার্ট করব, যেটা চাই, যেমন এটা চাই ইনসার্ট, এটা চাই ইনসার্ট, এখান থেকে যেটা চাই সেটা ইনসার্ট করব। এখন মূল বিষয় হলো যে এইখানের যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো কোথায় পাবো খুঁজতে হবে না। এখন আপনারা যদি আপনাদের কম্পিউটারগুলোতে এই সিম্বলগুলো ব্যবহার করেন, ওই সিম্বলগুলো ব্যবহার করেন, যেমন এই একটা আছে ইনসার্ট করলাম, তারপরে এটিএম এটা আছে এটা ইনসার্ট করলাম, প্লাস মাইনাস আছে ইনসার্ট করলাম, তারপরে এই ওয়াইয়ের মতো একটা আছে, এটা যদি আমরা এই যে এখানে আছে রিসেন্টলি ইউজে সিলেক্ট করলাম, চাঁদের মতো, এই যে চাঁদের মতো এটা আছে ইনসার্ট করলাম, এরপরে এ রুট আছে, পাই আছে। এখন এগুলো আমার এখানেই দেখা যাচ্ছে যে এখানেই আছে, এটা হচ্ছে রিসেন্টলি ইউজ সিম্বল। কিন্তু রিসেন্টলি ইউজ বলতে আপনারা তো রিসেন্টলি ব্যবহার করেন না, আপনারা এখানে কিচ্ছু পাবেন না। তো আপনাদের এখান থেকে দেখতে হবে যে কই আছে সিম্বলটা। প্রথমবার একবার ব্যবহার করলে অথবা কোনো একটা ইম্পর্টেন্ট সিম্বল থাকলে সেই সিম্বলটা একবার ব্যবহার করলে রিসেন্টলি ইউজে চলে আসবে, তখন খুব সহজ হয়ে যাবে খুঁজে পাওয়া। তো যদিও সিম্বল তেমন একটা আসে না, যদি আসে আমরা সেই ক্ষেত্রে সিম্বলটা এভাবে অ্যাড করে দিতে পারবো। তো সিম্বল গেল, এরপর নিউ স্লাইড নিলাম আর একটা, নিউ স্লাইড, এটাই কি বলছে এটা অ্যাড করতে, এটা আমরা একটু আগে অ্যাড করেছি, এটা দরকার নাই, আমরা এটা অ্যাড করব। এ বি সি বি1 বি2 বি1 সি2, এটা একটা ডায়াগ্রাম, ঠিক আছে। এই ডায়াগ্রামটা অ্যাড করব কিভাবে, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে, আর অলের ভিতরে সব থাকবে, ঠিক আছে। তো অলের ভিতরে যদি সব থাকে আমরা অলের ভিতরে গিয়ে খুঁজে পাবো, আর যদি আমরা অলের ভিতরে গিয়ে খুঁজতে দেরি হয় তাহলে এটাকে বলা হয়েছে হায়ারাইজ। এই হায়ারাইজ ক্লিক করে এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়া, এখানে দেখাই যাচ্ছে কোনটা কেমন, এটা ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম, এটাই দেখা যাচ্ছে এমন এ বি সি বি1 সি, এটা আমরা এইভাবে লিখে নেই, এটাকে লিখি এ, এটা বি, এটা সি, এটা বি1, এটা বি2, এটা সি1, সি2 নাই, তাই না? সি2 নাই, আমরা সি2 আনবো কিভাবে? এই অ্যারো সাইনে ক্লিক করলে আমাদের এই মূলত বক্সটা দেখা যাবে। এ এর আন্ডারে বি, বি এর আন্ডারে বি1 সি1, সি এর আন্ডারে সি1, এই সি1 এর পরে একটা এন্টার দিয়ে যা আসবে সেটা যদি সি2 লিখে দেই আমাদের এখানে হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি আমরা চাই বি এর আন্ডারে বি1 সি1 না থেকে এর আন্ডারে তো বি এবং সি, তাই না? এর আন্ডারে বি এবং সি, আমি এর আন্ডারে ডিটাও চাই, তাহলে বি অথবা সি এর পরে এসে একটা এন্টার দিলে সেখানে ডি হয়ে যাবে। আর যদি এটা ডিলিট করে দেই তাহলে সেভাবে ডিলিট হয়ে যাবে। এখন দেখেন ডিলিট হয়ে গেছে, কিন্তু কি হয়েছে ব্যাপারটা, এর আন্ডারে বি আছে এবং সি আছে, বি এর আন্ডারে বি1 সি1, কিন্তু সি1 সি2 কারো আন্ডারে নাই। এইখানে সি1 এর পরে একটা ট্যাব দিলে এখানে চলে আসলো, এর আন্ডারে চলে আসলো, কারণ এর আন্ডারে এটা। আবার একটা ট্যাব দিলে এবার সি এর আন্ডারে চলে গেল, এখানে আরেকটা ট্যাব দিলে সি এর আন্ডারে চলে গেল। এইখানে এইটুকু কাজ। তো যাই হোক, আমরা এত পেঁচাপেচিতে না গিয়ে সহজে শিখব। এই যেটা আছে এই ডায়াগ্রামটা আমরা যদি চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, সবই হচ্ছে। এই অ্যারো সাইনে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। আমরা ফরম্যাটে গিয়ে স্টাইলে গিয়ে আমরা যদি এই স্টাইলগুলো চেঞ্জ করি, দেখেন এই স্টাইল চেঞ্জ করে দিলাম, এটার মতো
প্রায় হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে দুটো হলুদ। এইটা সিলেক্ট করে চেঞ্জ কালার দিয়ে ফরম্যাট থেকে শেপ কালার থেকে চেঞ্জ করে দিলাম, এটাও চেঞ্জ করে দিলাম, এটার কালার এটাও চেঞ্জ করে দিলাম। এটার মতো এখনো হয়নি, তাই না? এখনো যদি না হয় সেক্ষেত্রে এটা করতে গেলে ফরম্যাট আর থেকে এইখান থেকে দেখতে হবে যে কোনটা এই ডিজাইন। এটা একটা 3D ডিজাইন, এই যে ডিজাইনটা, এই হচ্ছে এই ডিজাইন। তো এবার যদি এটাকে হলুদ করে দেই, হলুদ বলতে এটা করে দেই, এটার মতো হয়ে গেছে। এই পাশে এগুলো চেঞ্জ করতে হবে, এই তো। এই চেঞ্জ করাটা এটা কঠিন কিছু না, এটা চেঞ্জ করে দিব। তবে আপনাদের কাছে যে প্রশ্ন আসবে, প্রশ্নের এরকম কালার থাকবে না, সব সাদা কালো থাকবে, বলা থাকবে কালার করে দিবে। নিউ স্লাইড দিলাম, নিউ স্লাইড দিয়ে আর একটা স্লাইড চলে আসলো, একটা চার্ট, একটা 40%, একটা 60%, এইখানে কিছু লেখা, তাই না? আমরা আরে